ভুয়া জন্ম সনদে ভুগছে ঢাকা দক্ষিণ সিটির ৭৯,০০০ নাগরিক। নিজস্ব সার্ভারে সনদ বিতরণ ঠিক হয়নি বলছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। পূর্ব পরিকল্পিত টার্গেট ছিল খাগড়াছড়ির সহিংসতা, ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড, প্রতিবেদন জমা। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। সন্ধ্যায় হবে মহা আরতি, কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে ৬০। ৭ বছরের মধ্যে প্রথম শাটডাউন যুক্তরাষ্ট্রে। এবং শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার, বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। পরিচালক পদ থেকেও সরে গেছেন হেভিওয়েট প্রার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে বিতরণ করা প্রায় ৭৯,০০০ জন্ম নিবন্ধন সনদ নাগরিকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সনদ জাতীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত না থাকায় স্কুল ভর্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও অন্যান্য সরকারি সেবা নিতে পারছেন না বাসিন্দারা। অনেকে পুনরায় নতুন ফি দিয়ে জাতীয় সার্ভারে আবেদন করতে হচ্ছে। ডিএসসিসির নিজস্ব সার্ভারে সনদ বিতরণ কার্যক্রম ঠিক হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। মুসা আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভোগান্তি কমানোর নামে নিজস্ব সার্ভার থেকে প্রায় ৭৯,০০০ জন্ম নিবন্ধন সনদ বিতরণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু এসব সনদ নিয়ে স্কুল কলেজে ভর্তি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারছে না নাগরিকরা। সনদের সঙ্গে জাতীয় সার্ভারের আন্তঃযোগাযোগ না থাকায়, তথ্য যাচাই করতে না পারায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে হয়রানির মুখে পড়ছেন নাগরিকরা। কোনো উপায় না পেয়ে আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জাতীয় সার্ভারে আবেদন করছেন ডিএসসিসির বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, নতুন আবেদনে তাদের কাছ থেকে আবার সরকার নির্ধারিত ফি দিতে হচ্ছে, কিন্তু ডিএসসিসির সার্ভারে আবেদন করার সময় যে ফি জমা দিয়েছেন সে টাকা ফেরত দেয়া হচ্ছে না। একইভাবে আগে ডিএসসিসির সার্ভার থেকে যেসব মৃত্যু সনদ বিতরণ করা হয়েছিল সেগুলোও কোনো কাজে লাগছে না। সবাইকে নতুন করে সনদের জন্য আবেদন করতে হচ্ছে। ডিএসসিসির সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস নিজস্ব সার্ভারে জন্ম নিবন্ধন সনদ বিতরণ শুরু করেছিলেন। এই উদ্যোগ আইন বিরোধী হওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সাড়া দেয়নি। তবে তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডিএসসিসির আইটি বিভাগ বলছে, শেখ তাপসের নির্দেশে প্রায় ১০.৫ মাসে দক্ষিণ সিটি থেকে ৭৮,৯৫৬টি জন্ম নিবন্ধন ও ১,৪৭১টির মৃত্যু নিবন্ধন বিতরণ করা হয়েছিল। এ থেকে ডিএসসিসির রাজস্ব হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। বর্তমানে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড রয়েছে, যেগুলো নাগরিক সেবা ১০টি আঞ্চলিক পর্যায়ের মাধ্যমে প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ ২২টি সরকারি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ আবশ্যক। এসব প্রতিষ্ঠানের সঙ্গে রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের এমওইউ রয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এবং বিধিমালা ২০১৮ অনুযায়ী রেজিস্ট্রার জেনারেলের নিয়ন্ত্রণ ছাড়া ডিএসসিসির এই কার্যক্রমের কোনো আইনগত ভিত্তি ছিল না। ডিএসসিসি নিজস্ব সার্ভারে সনদ বিতরণ কার্যক্রম ঠিক হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি বলেন, যেখানে জন্ম ও মৃত্যু সনদ বিতরণের জাতীয় সার্ভার রয়েছে সেখানে কর্পোরেশনের সনদ বিতরণ করা ঠিক হয়নি। আগে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ফেরত বা নতুন আবেদনে যোগ করার প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, এটি করা সম্ভব হলে ভালো হতো, তবে এখন জানা নেই টাকা কিভাবে নেওয়া হয়েছে এবং কোন খাতে আছে। খোঁজ নিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে এমন ভোগান্তির মধ্যে আগামী ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করার প্রস্তুতি নিচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।
দর্শক, ডিএসসিস এর জন্মসনদ বিতরণ বিতর্ক, নাগরিক ভোগান্তি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিক। চলে যাচ্ছি তার কাছে। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রতিবেদনে আমরা দেখছিলাম সাদিক যে ডিএসসিস এর জন্মসনদ বিতরণ বিতর্ক এই যে জাতীয় নীতিমালার বাইরে হওয়ায় মানে আপনি এটা কতটা প্রশাসনিক নিয়ন্ত্রণকে ব্যাহত করছে আপনার কি মনে হয়? আসলে এটা তো অনেক ব্যাহত করছে। তার আগে আমাদের বলতে হবে যে জন্ম সনদ এটার গুরুত্বটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। এটা কিন্তু আপনি দেখেন রাষ্ট্রের চোখে আমি যে নাগরিক কি নাগরিক না, প্রথম স্বীকৃতি কিন্তু এটার মাধ্যমে পাই। যেমন এটা না থাকলে আপনি জাতীয় পরিচয়পত্র করতে পারবেন না, ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না, পাসপোর্ট করতে পারবেন না। এরপরে আপনার জমি বেচাকেনা থেকে শুরু করে একজন শিশু বা যদি একজন বাল্যবিবাহ আপনি ঠেকাতে পারবেন না, কারণ বয়স তো এটা দিয়ে নির্ধারিত করা হয়। সুতরাং আমি মনে করি যে এটা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন নাগরিক সঠিকভাবে তার সুবিধাটা পেতে পারে বলে আমি মনে করি আর কি। একদমই। এবং সাবেক মেয়র শেখ তাপসের কথা উঠে এসেছে, আমরা দেখেছি যে সে তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই জন্মসনদ বিতরণ কার্যক্রম শুরু করে এবং সাবেক সরকারের সাথে তার আত্মীয়তা সম্পর্কের কারণে কোনো আইনগত পদক্ষেপও নেওয়া হয়নি। এই ধরনের রাজনৈতিক প্রভাব আসলে প্রশাসনিক জবাবদিহিতা এবং সরকারি সেবার ন্যায্যতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ? এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা তো বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি যে বিগত সময়ে ব্যারিস্টার তাপস উনি কীরকম প্রভাব প্রতিপত্তি ছিল। আসলে ওনার কাছে ন্যায় অন্যায় বলে কিছু ছিল না, যা ইচ্ছা তাই উনি করতে পারতো। তো এখন ওদের তো আপনি বিচার করতে পারবেন না, কারণ ওনারা তো দেশ থেকে চলে গেছে। এখন বড় কথা যে ৭৯,০০০ লোকের যে এই যে জন্ম সনদ যে ভুল, এটাকে আপনি কিভাবে দ্রুত ঠিক করবেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা সবাই বসে এখন আমাদের প্রধান কাজ যে এই ৭৯,০০০ লোকের এই জন্ম সনদটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু সে রাষ্ট্রের কোনো সেবা পাবে না। কারণ আপনি তো জানেন যে ১৬ বছরের আগে কিন্তু জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় না। সুতরাং ১৬ বছর আগে একটা ব্যক্তি বা শিশুর বা একজন অনেক কাজ থাকে, আপনি তাকে স্কুলে ভর্তি করতে পারবেন না। তারপরে আপনি হয়তো আপনার জমিটা আপনার কোনো ব্যক্তিগত জমি বা নিজের জমি আপনার সন্তানকে দেবেন, তার নামে আপনি দিতে পারবেন না। সুতরাং সে রাষ্ট্রের কোনো সুবিধা পাবে না। সুতরাং আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে কীভাবে দ্রুত এই ৭৯,০০০ নাগরিকের হাতে একটা সঠিক, একটা স্বচ্ছ, একটা নির্ভুল জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া যায়। এটা আগে প্রথম কাজ করতে হবে। এরপরে এটা কেন হলো, এর নেপথ্যে কী কী কারণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে রেজিস্ট্রার জেনারেল আছে তার একটা তদন্ত কমিটি করতে পারে যেটা আসলে কেন হলো, কিভাবে হলো। ওই কাজগুলো পরে, কিন্তু আমি মনে করি তার আগে এগুলো মানে নির্ভুলভাবে তাকে বিতরণ করতে হবে সঠিকভাবে। এবং আরেকটা কাজ করতে হবে যে শুধু বিতরণ করলেই হবে না, সেটা তাদের যে সার্ভার আছে সার্ভারে সঠিকভাবে সেটা আপলোডও করতে হবে। কারণ সঠিকভাবে যদি আপলোড না করা যায়, যেমন আমারই হাউজেরই বড় ভাই উনার বাচ্চার পাসপোর্ট করাতে গেছিলেন, তো ভাইয়েরও পাসপোর্ট করা শেষ, ভাবিরও শেষ, কিন্তু দেখা যায় তার বাচ্চার পাসপোর্টটা করাবে কিন্তু সে সার্ভারে নাই। এবং এটা সার্ভারে কেন নাই, এটা হচ্ছে যে একমাত্র ওই যে ব্যক্তি এই কাজটা করেছেন তার আসলে গাফিলতি বলবো, বা সেটাকে গুরুত্ব দেয়নি, এটা অবহেলা। সুতরাং আমাদের এই নাগরিক সেবার যারা দেয় তাদের জন্য অবহেলা বা গাফিলতি না থাকে, জনগণের জন্য সঠিক সেবা পায়, সেটাও নিশ্চিত করতে হবে। একদম। এবং নতুন করে আবেদন করার জন্য কিন্তু আবার নতুন করে ফি চাইছে। এখান থেকে যদি জিজ্ঞেস করি যে এই যে প্রযুক্তিগত বা প্রশাসনিক যেই ত্রুটি রয়েছে, এটি এড়াতে স্থায়ী সমাধান হিসেবে কি হতে পারে, আপনি কি মনে করেন? আসলে স্থায়ী সমাধান যদি এটা ত্রুটির যে আবারও তাকে আবেদন করতে হবে, টাকাটা তো খুব বেশি না, 50 টাকা, কিন্তু 50 টাকা বেশি না, কিন্তু যে এই যে সেবাটা নিতে গিয়ে তাকে কিন্তু পদে পদে বিভিন্ন ধরনের একটা হয়রানিমূলক একটা প্রসেসিংয়ের মধ্যে তাকে যেতে হয়। আর সুতরাং এই স্থায়ী সমাধান পেতে একটি কাজ করতে হবে যে এই সব কাজগুলো যেসব বডিগুলো করে তারা যেন দক্ষ নির্ভুলভাবে
মানে যেনতেনভাবে ওইটা লিখে ফেললো, আপলোড করে দিল তা না। সে তার বাবার জন্ম নিবন্ধন দেখবে, মায়ের জন্ম নিবন্ধন দেখবে, সকল কিছু দেখে একটা সঠিকভাবে মানে ত্রুটিমুক্ত একটা জন্ম সনদ তাদের প্রস্তুত করতে হবে, প্রণয়ন করতে হবে, এবং এইসব প্রণয়নের ক্ষেত্রে যারা আছে তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একদমই। আলোচনার পর্যায়ে আপনার কাছে একটু ভিন্ন বিষয় নিয়ে জানতে চাইব। আমরা জানি যে নতুন দুটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে এবং এনসিপি কিন্তু শাপলা প্রতীক ছাড়াই নিবন্ধন পেল। এখন আসলে দলটি কি করবে এবং নির্বাচনে এর কোনো প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ আপনাকে। গতকালকে নির্বাচন কমিশন থেকে দুটি দলকে নিবন্ধন দেওয়ার জন্য চূড়ান্ত বলা যায় সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন। সেটা হলো এনসিপি আর একটা হলো বাংলাদেশ জাতীয় লীগ। তো বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীকটা তারা চেয়েছে কলার ছড়ি, সেই কলার ছড়ি তারা পাবে, এতে কোনো সন্দেহ নেই। কলার ছড়ি যে আমাদের যে 151টি যে প্রতীকের যে প্রজ্ঞাপন করা হয়েছে, এই প্রতীকের মধ্যে এটা আছে। কিন্তু শাপলা প্রতীক পেতে এনসিপি অনর যে তারা শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না, সেটা সাদা শাপলা হোক, লাল শাপলা হোক এবং শুধু শাপলা হোক। কিন্তু ইসির কথা যে ওদের তো যে প্রজ্ঞাপন ওর মধ্যে নেই, সুতরাং এখন ইলেকশন কমিশন এনসিপিকে চিঠি দেবে যে তোমরা শাপলা প্রতীকের বিকল্প কোনো প্রতীক বেছে নাও। যদি তারা বিকল্প প্রতীক বেছে না নেয় তাহলে ইসি তাদের যে নিজস্ব সিদ্ধান্ত সেটা নেবে। আবার এদিকে এনসিপির যে মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও বলেছেন যে তারা শাপলা প্রতীক যদি না পায় তাহলে তারা পরবর্তী যে মুভমেন্ট বা পলিটিক্যাল যে মুভমেন্ট, আন্দোলন, তো মানববন্ধন, ইসির সামনে অবস্থান কর্মসূচি, এগুলো তারা করতে পারে বলে এক ধরনের ইঙ্গিত তারা দিয়েছে। সুতরাং ভোট তো আর বেশি দেরি নয়। যদি এই বিষয়গুলো মীমাংসা যদি না হয় তাহলে নিশ্চয়ই আগামী জাতীয় নির্বাচনে একটা নেতিবাচক প্রভাব পড়বে। কারণ এনসিপি তো জুলাই আন্দোলনের যে অভ্যুত্থানের যে পরে যে একটা সবথেকে বড় একটা কি বলবো, তাদেরই তো ভূমিকাটা সবথেকে মুখ্য ছিল। সুতরাং এই ঝামেলাটা যদি ইলেকশন কমিশন সুরাহা না করে তাহলে আগামী যে জাতীয় নির্বাচন এতে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। তাই যত দ্রুতই তারা বিষয়টা সমাধান করবে ততই জাতীয় নির্বাচনের পথ মসৃণ হবে। একদমই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাদিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগরণ নিউজের সিনিয়র রিপোর্টার মফিজুল সাদিকের সঙ্গে। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। 5 দিনের সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কের বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান 1 থেকে 5 অক্টোবর দেশটি সফর করবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, তুরস্কের বিমান বাহিনীর কমান্ডার, দেশটির প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন। এছাড়াও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সরকারি সফর শেষে আগামী 6 অক্টোবর দেশে ফিরবেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন 28 সেপ্টেম্বর ভয়াবহ সহিংসতায় রূপ নিলে 3 জন নিহত ও বহু মানুষ আহত হয়। রামসু বাজার ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বহু পরিবার এখন আশ্রয়হীন। তবে সেনা ও প্রশাসন বলছে, এই সহিংসতা পরিকল্পিত এবং পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা। তুষার ইসলামের রিপোর্টে বিস্তারিত। খাগড়াছড়ির নীরব বাতাস হঠাৎ ভয়ঙ্কর উত্তেজনায় কেঁপে উঠল। গেল সপ্তাহে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু হওয়া আন্দোলন 28 সেপ্টেম্বর গুইমারায় রূপ নেয় এক ভয়াবহ সহিংসতায়। এ ঘটনায় 3 জন পাহাড়ি নিহত, সেনা কর্মকর্তা সহ আহত বহু মানুষ। রামসু বাজার ও আশপাশের বাড়িঘর, অফিসে
অগ্নিসংযোগ করা হয়। পরিণতি, বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। পাহাড়ি ঘরগুলো সব পুড়ে গেছে তা নাকি, এখানে বাঙালি ভাইদের অনেক ঘর বাড়ি, এখানে অনেক বাসা বাড়ি, দোকানের প্লট এখানে পুড়ে গেছে। এখানে আমরা এখানে খুবই কষ্টের মাধ্যমে আছি। আমরা চাই যে এখানে একটা সমাধান করিয়ে লেবেলা তাড়াতাড়ি। আমরা পানিও না খেয়ে আসি। মঙ্গলবার খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ঘোষণা করলেন, এই সহিংসতার পেছনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দায়ী। তিনি বলেন, মূলত পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল এটি। মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া, এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন। হামলা আর লুটপাটের ঘটনা স্বাভাবিক ছিল না, বরং সুনির্দিষ্ট সময়, স্থান ও লক্ষ্যবস্তুর সঙ্গে তা ছিল পরিকল্পিত। ঘটনা দেখলে মনে হবে কেউ যেন কলকাঠি নাড়ছে আর পথ দেখাচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রশাসন বলছে তারা উৎস ও অংশীজন শনাক্তের চেষ্টা চালাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারত আর ফ্যাসিস্টরা এই সহিংসতার সঙ্গে জড়িত বলে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতার মূল উদ্দেশ্য হতে পারে স্থানীয় সরকারের ক্ষমতা দুর্বল করার পাশাপাশি ভৌগোলিক বিচ্ছিন্নতা সৃষ্টি। তারা সতর্ক করেছেন, স্বচ্ছ আর নিরপেক্ষ তদন্ত ব্যতীত আঞ্চলিক শান্তি ও সাম্প্রদায়িক সহাবস্থান বিপন্ন হতে পারে। তুষার ইসলাম, জাগো নিউজ। খাগড়াছড়িতে সেই মারমা শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত মেলেনি। ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত পরীক্ষার 10টি সূচকের প্রতিটিতে স্বাভাবিক উল্লেখ রয়েছে। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়া চাকমা, ডাক্তার মীর মোশাররফ হোসেন ও ডাক্তার নাহিদ আক্তারের সমন্বয়ে মেডিকেল টিম পরীক্ষা করে। চিকিৎসক দলটির প্রধান খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট জয়া চাকমা বলেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষার ফলাফলে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। মঙ্গলবার পাওয়া প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল। ধর্ষণের অভিযোগ থেকে খাগড়াছড়িতে ছড়ানো সহিংসতাকে পরিকল্পিত বলে মন্তব্য করে তিনি বলেন, পরিকল্পিত সহিংসতায় 3টি জীবন ঝরে গেছে, যা খুবই দুঃখজনক। দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ষণের প্রভাবে ভূমি ধস ও জলাবদ্ধতার সম্ভাবনাও রয়েছে। বুধবার আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার 4র্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে। বুধবার নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমী তিথি শুরুই হয় সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনার প্রথম 24 মিনিট জুড়ে। মূলত দেবী চামুণ্ডার পূজা হয় এই সময়ে।
108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে। মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায়। দর্শক, মহানবমী নিয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী ইসমাইল সিরাজি। সরাসরি যাচ্ছি তার কাছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সেই দুর্গাপূজার আজ মহানবমী, আগামীকাল বিজয়া দশমী, আগামীকাল দেবী তার কৈলাসে ফিরে যাবেন। প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু আজ নবমীতে বিদায় সুর বাজছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু এখনো পুষ্পাঞ্জলি প্রদান চলছে। এর আগে কিন্তু সকাল নাগাদ সকাল আরতি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা কিন্তু আসছেন, এখানে পুষ্পাঞ্জলি করছেন। এছাড়াও আমরা দেখছি যে এই মণ্ডপে তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং পূজা করছেন। আজকে এই বিজয় নবমীতে, মহানবমীতে ভক্তরা কিন্তু অনেকটা বিদায় দেবীকে, দুর্গা দেবীকে তারা কিন্তু বিদায় জানাতে আজকে কিছুটা মন খারাপ। অনেকেই আজকে কিন্তু মন খারাপ প্রকাশ করছেন যে আগামীকাল দেবী দুর্গা তার কৈলাসে ফিরে যাবেন। সেই বিদায়ের সুর কিন্তু আমরা এই ঢাকেশ্বরী মন্দিরে দেখতে পাচ্ছি। আজ সকালে এই ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তার জন্য পরিদর্শনে এসেছিলেন বিজিবির মহাপরিচালক। এছাড়াও গতকাল এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঢাকেশ্বরী মন্দিরে যদি আমি নিরাপত্তা বলয় বলতে চাই, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রচুর মোতায়েন রয়েছে। এছাড়াও প্রতিটি জায়গায় কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ছিল ঢাকেশ্বরী মন্দিরের সর্বশেষ চিত্র। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল সিরাজি। চলে যাচ্ছি পরবর্তী খবরে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। বলেন, এ বছরের পরিস্থিতি একটু ভিন্ন, সেজন্য ভালোভাবে নজরদারি করা হচ্ছে। বুধবার বেলা 11টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। কোস্টগার্ড মহাপরিচালক বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য কাজ করছে কোস্টগার্ড। ডুবুরি দল ও বোট টিম সহযোগিতা করার জন্য নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি। এ সময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা সবাই জানেন যে এবছরের পরিস্থিতিটা একটু ভিন্ন, যার জন্য আমাদের যে ডেপ্লয়মেন্ট বা নিয়োজন যেটা আছে সেটার মাত্রাও আমরা ওইভাবে নির্ধারণ করেছি। আমাদের বিভিন্নভাবে যে নজরদারি চলে সেটাও অত্যন্ত ভালোভাবে করা হচ্ছে বা করা হবে। এবং আগামীকালকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের সরকার থেকে যে নির্ধারিত টাইম দেওয়া আছে আপনার বিসর্জনের সময় পর্যন্ত তো এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে। এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিপাইনের শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 60 জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেবো দ্বীপের হাসপাতালগুলোতে আহত রোগীরা ভিড় জমাচ্ছেন। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, মঙ্গলবার রাত 9:59 সেবো দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর আরও কয়েক দফা আফটার শক অনুভূত হয়েছে।
ফলে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় লোকজনকে বিভিন্ন ভবন থেকে বের করে আনা হয়েছে। বগো এবং সেবু ছাড়াও একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের ফলে এসব শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর সেবু প্রদেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে। শেষ পর্যন্ত শাটডাউন ঠেকাতে পারল না যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কার্যক্রম এখন বন্ধ হয়ে গেছে। সিনেটররা শেষ মুহূর্তে তহবিল বিল পাশ করতে ব্যর্থ হওয়ায় 7 বছরের মধ্যে প্রথমবারের মতো শাটডাউন দেখল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর ফলে এখন লাখ লাখ কর্মী অবৈতনিক ছুটিতে থাকবেন এবং অনেক সরকারি কর্মসূচি ও পরিষেবা বন্ধ হয়ে যাবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট সরকারি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টা পরেই এই শাটডাউন শুরু হলো। 2018 সালের পর এটাই প্রথম সরকারি শাটডাউন এবং এতে অপ্রয়োজনীয় কর্মীদের অবৈতনিক ছুটিতে রাখা হবে। মঙ্গলবার মার্কিন সিনেট মধ্যরাতের সময়সীমা অতিক্রম করে তহবিল বাড়ানোর জন্য ভোট ব্যর্থ হওয়ায় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল কর্মীদের অপসারণের মেয়াদ বাড়ানোর হুমকি দেওয়ার পর মার্কিন সরকার একটি সরকারি শাটডাউনের দিকে ঝুঁকে পড়ে। জানাবো খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এই ক্রিকেটার। একসময় তামিম বোর্ডের সাধারণ পরিচালক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন, বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে এখন নিজ থেকেই সরে দাঁড়ালেন তামিম। তার সঙ্গে পরিচালক পদ থেকেও সরে গেছেন হেভিওয়েট প্রার্থীরা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আজ সকাল 10:15টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তামিম সহ 10 থেকে 12 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তামিমের ঘনিষ্ঠ এক সূত্র জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ হবে 6 অক্টোবর, আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ আজ 1 অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন হঠাৎ করে। তামিমের মতো পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও। বলার অপেক্ষা রাখে না যে 15 ক্লাবের ওপর আবার কোর্টে নিষেধাজ্ঞা এসেছে তার সবকটাই বিএনপিপন্থী কাউন্সিলরদের। খুব স্বাভাবিকভাবেই 15টি নিশ্চিত ভোট হাতছাড়া হয়ে যাবে তামিমের নেতৃত্বাধীন বিএনপিপন্থী প্যানেলের। এছাড়া শেষ মুহূর্তে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে সাজানো 12 জনের প্যানেল থেকেও নির্বাচন করতে পারবে না 4 জন প্রার্থী। এতে করে শক্তি কমে যাওয়ার উপক্রম হয় অনেকটাই। ফলে আগের দিনই গুঞ্জন শোনা গিয়েছিল বিএনপি পন্থীরা সহ তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। সেটাই হলো। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভুয়া জন্ম সনদে ভুগছে ঢাকা দক্ষিণ সিটির ৭৯,০০০ নাগরিক। নিজস্ব সার্ভারের সনদ বিতরণ ঠিক হয়নি বলেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা। পূর্ব পরিকল্পিত টার্গেট ছিল খাগড়াছড়ির সহিংসতা, ধর্ষণের কোনো আলামত পায়নি মেডিকেল বোর্ড, প্রতিবেদন জমা। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। সন্ধ্যায় হবে মহাআরতি, কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত বেড়ে 60। 7 বছরের মধ্যে প্রথম শাটডাউন যুক্তরাষ্ট্রে। এবং শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার, বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। পরিচালক পদ থেকেও সরে গেছেন হেভিওয়েট প্রার্থীরা।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।